বাকি এবং নাম্বার 2 এর যখন ফাইট শুরু হবে তখনই সেখানে ওয়ার্ডেন চলে আসে। সে সকলকে বলে, তোমরা সকলে কি আমাদের রুলসগুলো ভুলে গিয়েছো? যদি ভুলে গিয়ে থাকো তাহলে বাইরে চলে আসো, আমি তোমাদেরকে রুলসগুলো বুঝিয়ে দিচ্ছি। সেখানে সেই অফিসারটি সকলকে বলে যে আমাদের এই জেলে তোমরা সকলে কোনো না কোনো ক্রাইম করে এসেছো, এই কারণে তোমরা যদি এখানে কোনো প্রকার ঝামেলা করো আমরা দুইবারও ভাববো না যে তোমাদেরকে মেরে ফেলার জন্য। আর তখনই আমাদের বাকি লক্ষ্য করে যে সকল কুয়েডিরা যদিও এখানে স্ট্যান্ড আপ করা ছিল, কিন্তু যে নাম্বার 2 কুয়েডি ছিল সে কোনো প্রকার স্ট্যান্ডিং ছাড়াই সেখানে সম্পূর্ণ ফ্রিলি ঘোরাফেরা করতে পারতেছিল। বাকি এটা একটু মনোযোগ দিয়ে দেখে এবং সে লক্ষ্য করে যে সে ওয়ার্ডেনের মাথার উপরে হাত দিয়ে আসছে, এমনকি ওয়ার্ডেন তাকে কিছু বলছেও না। বাকি বুঝতে পারে যে শক্তিশালীদেরকে কেউ কখনো কিছুই করে না। এবং ওইদিকে ওই যে কোয়েরিটা ছিল সে যখন জানতে পারে আজকের ডিনারে তাদের জন্য সবজি রান্না করা হয়েছে তখন সে একটু আপসেট হয়ে পড়ে। তারপর আমাদেরকে দেখানো হয় তাদের সকলকে একসঙ্গে ডিনার করানো হচ্ছিল এবং সেখানে সকলকে সবজি দেওয়া হলেও নাম্বার 2কে অমলেট দেওয়া হয়েছে। কারোর কাছে এই পরিমাণ সাহস ছিল না যে সে উঠে প্রতিবাদ করবে যে নাম্বার 2কে কেন অমলেট দেওয়া হলো। আর এইদিকে বাকির সঙ্গে একজন বৃদ্ধ ফাইটার বসেছিল। সে বাকিকে বলে, আজকে আমরা সকলে এটা নিয়ে এক্সাইটেড কারণ নাম্বার 2 এর সামনে যে একজন ক্রিমিনাল বসে রয়েছে সে হলো জাপানের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সুমো ফাইটার, আর সে আজকে নাম্বার 2কে চ্যালেঞ্জ করবে। আর এই পিজনে এরকমই মারামারি কাটাকাটি হতেই থাকে, মানে এটা আমাদের নিত্যদিনের একটি বিষয়। তারপর আমাদের ক্যামেরা শিফট করা হয় ওই সুমো রেসলারের দিকে। সেই কিনা তার চামচকে দ্বিখণ্ড করে একটি মিট খেতে থাকে। সে তখন নাম্বার 2কে বলে, তুমি এই পিজনের নাম্বার 2 তাই না? তার মানে নাম্বার 1 তাহলে কে? নাম্বার 1 হলাম তাহলে আমি। এবং এটা বলে সে নিজেই হাসতে থাকে। কিন্তু আমাদের নাম্বার 2 এখানে কোনো প্রকার পাত্তা দিচ্ছিল না। তো নাম্বার 2 যখন একটি চামচ ওঠায় এবং সেই চামচটিকে সে মুভ করতে থাকে এবং আস্তে আস্তে সেই চামচের খুবই খারাপ অবস্থা করে ফেলে এবং বলে, এই চামচটা তোমার মতোই গোলুমুলু এবং ফ্লেক্সিবল এবং দেখতে পাচ্ছ না আমি এটা কি অবস্থা করেছি, তার মানে তোমারও এরকমই অবস্থা হবে। তখনই সেই সুমো রেসলারটি তার উপরে হামলা করে দেয় এবং বলে, আমি তোমার সঙ্গে ব্যাটেল করার জন্য এখানে এসেছি, চলো এখনই ব্যাটেল করবো। তখন নাম্বার 2 বলে যে তুমি আমাদের কুয়েদিদের খাবার নষ্ট কেন করলে? এখানকার কুয়েদিরা তো দিনে একবারই খাবার পায় আর তুমি তাও নষ্ট করে ফেললে। সমস্যা নেই, আমি তোমার সঙ্গে ব্যাটেল লড়বো, কিন্তু তুমি ব্যাটেল লড়ে কি পেতে চাও? তখন সেই সুমো রেসলার বলে, আমি নাম্বার 1 হতে চাই। তখন নাম্বার 2 বলে, আচ্ছা তাহলে তুমি আমাকে মেরে ফেলো, এই নাও গান এবং এখনই আমাকে শ্যুট করে দাও। এবং এটা বলে সেই সুমো রেসলারের হাতে সেই গানটি দিয়ে দেয় এবং বলে, এখনই ট্রিগার প্রেস করো। সুমো রেসলার বলে, তুমি কি ভাবতেছো আমি ট্রিগারটি প্রেস করবো না? আমি এখনই তোমার খেল খতম করে দেবো। তখন নাম্বার 2 বলে, তুমি চেষ্টা করে দেখতে পারো, তুমি এখনই আমাকে মেরে ফেলো। এবং আমাদের সুমো রেসলারটা একটু জাইডা টাইপের ছিল, সে যখন এই গানের পিস্তলটা একটু প্রেস করে দিবে তখনই আমাদের যে নাম্বার 2 ছিল সে ডাইরেক্টলি তার উপরে একটি কিক বসিয়ে দেয় এবং এক কিকেই সে নক আউট হয়ে যায়। এবং নাম্বার 2 বলতেছিল, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম কিন্তু তুমি তোমার সুযোগটাকে কাজে লাগাতে পারোনি, এটা আমার কোনো দোষ নেই। বাকি চিন্তা করে সে তার কোন টেকনিক ব্যবহার করেছে। তখন সে বুড়ো ফ্রাইডেটি বলে যে আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, হয়তো বা এটা তারই কোনো টেকনিক হবে। তখন সেই যে সুমো রেসলার ছিল সে তার হুঁশ ফিরে পায় এবং সে বলে, তুমি এটা কোন টেকনিক ব্যবহার করেছো আমাকে একবার বলবে? সেই যে নাম্বার 2 ছিল সে বলে, আমি তোমাকে আমার টেকনিক কেন এক্সপ্লেন করব, চলো আমরা একটা কাজ করি, আমরা আবারও ফাইট করি, কিন্তু এবার আমাদের ফাইটিং স্টাইল হবে সুমো টাইপ, কারণ তুমি যেহেতু একজন সুমো ফাইটার। তারপর তাদেরকে আমরা ব্যাটল গ্রাউন্ডে দেখতে পাই। সেখানে গার্ডসরা বলতেছিল, যাক এই চাকরিটা পেয়ে ভালোই হলো, সেখানে কোনো প্রকার টিকিট ছাড়া আমরা অনেক অনেক ফাইট দেখতে পারি। আর সেখানে তাদের ফাইট অবশেষে শুরু হয়। এই সুমো রেসলারটি সে নাম্বার 2কে জড়িয়ে ধরে কিন্তু সে তাকে 1 ইঞ্চি পরিমাণও মুভ করাতে পারে না। নাম্বার 2 বলে, আমার তো এখন লজ্জা হচ্ছে যে তুমি এখন সুমো রেসলার আর আমাকে লড়াইতে পারছো না। এবং তখনই আমাদের নাম্বার 2 তার কানের উপরে একটি স্ল্যাব বসিয়ে দেয় এবং এটা তার কানের ভিতরেও ইফেক্ট এনে বসে। তখনই নাম্বার 2 তার মাথা থেকে চুল ছিঁড়ে ফেলে এবং সেই চুলটি নিয়ে তার কানের ভিতরে প্রবেশ করিয়ে তার কানের পর্দা ফাটিয়ে দেয়। আর এর মাধ্যমে সুমো রেসলারটি ডাইরেক্টলি সেখানেই হেরে যায়। সুমো রেসলারটিকে এত খারাপভাবে হাঁটতে দেখে নাম্বার 2 বলতেছিল, এটা তো খুবই ইজি ছিল, তুমি হুদাই আমার সঙ্গে ব্যাটেল করতে এসেছে। এবং এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখনই গার্ডস তার পিছনে একটি বন্দুক ঠেকিয়ে দেয় এবং তাকে বলে, তুমি কি ভালোভাবে দেখোনি এই রুমে আসা তো স্পষ্টভাবে মানা, তারপরে তুমি এই রুমে কেন আসলে? এবং এটা বলে সে তার উপরে গুলি চালিয়ে দেয়, অথচ সে নাম্বার 2কে কিছুই বলেনি। অন্যদিকে আমরা দেখতে পাই যে বাকি যে কিনা নাম্বার 2 সঙ্গে দেখা করে এবং তাকে বলে, এখন কি আমি বুঝতে পারছি যে তোমার নাম কেন নাম্বার 2 রাখা হয়েছে, এর জন্যই না যেন তোমার শক্তি মিস্টার অলিভিয়ার থেকে কম। তোমার নাম নাম্বার 2 এজন্যই রাখা হয়েছে কারণ তুমি হবে পরবর্তী জেনারেশন, অর্থাৎ অলিভিয়া ক্রমাগত বুড়ো হয়ে যাচ্ছে এবং তার রাজত্ব একসময় শেষ হয়ে যাবে, তখন তুমি হবে পরবর্তী অলিভিয়া।
এবং তখন আমাদের নাম্বার 2 বলে, হ্যাঁ তাহলে তুমি এখন গিয়ে এটার মানে বুঝতে পারলে? যাক, বুঝতে তো পারলে। তখন বাকি বলে, যেটাই হোক আমি তো তোমাকে হারাবোই। নাম্বার 2 তখন কিছু একটা বলে না। বাকি নাম্বার 2কে আরো কোনো কোশ্চেন করার আগে সেখানে গার্ড চলে আসে। তারা এসে বলে, আমরা বললাম না এখানে বেশি কথা বলা যাবে না, তারপরও তুমি কথা বলতেছো। এবং তারপর যখন হামলা করে দেবে তখন বাকি তার স্টিকটিকে ধরে ফেলে। বাকি সেই স্টিকটিকে তার হাতের থেকে ডাইরেক্টলি নিয়ে নেয় এবং নেয়ার পর সেটাকে পুরো নষ্ট করতে থাকে। শেষে ওই স্টিকটির এরকম অবস্থা করে যেরকম অবস্থা নাম্বার 2 সে চামচটির করেছিল। এর মাধ্যমে বাকি তাকে বুঝিয়ে দেয় যে বাকিও তার থেকে কোনো অংশেই কম নয়। এবং এটা বলে সে তখন আবার সারেন্ডার করে দেয়, মানে গার্ডসদের হাতে নিজেকে দিয়ে দেয়। এবং তারপর সেই গার্ডসরা বাকিকে সেখান থেকে নিয়ে তাকে পানিশমেন্ট দিয়ে দেয়, যেখানে আমরা দেখতে পাই যে বাকির যখন খিদা লাগে তাকে খাবারও খেতে দেওয়া হয় না। তখন তার যে একজন বুড়ো ফাইটার ছিল, মানে যার সঙ্গে তার ফ্রেন্ডশিপ গড়ে উঠেছিল, সে তার জন্য খাবার নিয়ে আসে এবং সে নাম্বার 2 এর ব্যাক স্টোরি সম্পর্কে তাকে বলতে থাকে। সে তাকে বলে যে নাম্বার 2 কোনো সাধারণ মানুষ নয়, সে একটা আইল্যান্ডের প্রেসিডেন্ট, আর তার আসল নাম হচ্ছে গাবারো। এবং সে চোর ছিল, কিন্তু কোনো শেষরা চোর নয়, যাকে তোমরা জলদস্যু বা পাইরেটসও বলতে পারো। সে ধনীদের কাছ থেকে বেশিরভাগ চুরি করত। শুধু তাই নয়, তার চুরি করার কৌশল এতটাই নিখুঁত যে সে বড় বড় জাহাজকে 2 মিনিটের মধ্যে লুটে নিতে পারত। আর তার টার্গেট ছিল যে বড় বড় বিজনেসম্যান, তাদের কাছ থেকে সে চুরি করে গরিব লোকদের মাঝে বিলিয়ে দিত। বিজনেসম্যান যারা কিনা গরিবদেরকে শোষণ করে বড়লোক হয়েছে, এমনকি গরিবদের জায়গা জমি মেরে বড়লোক হয়েছে, সে তাদের কাছ থেকে চুরি করত। আর সে চুরি করার একটাই লক্ষ্য, সেটা হলো গরিবদেরকে সহযোগিতা করা। আর এজন্যই সে তার একটি টিমও বানিয়েছিল। আর সে যে আইল্যান্ডে থাকতো, সেই আইল্যান্ডের লোকেরা অনেক গরিব ছিল, যার কারণ হলো সেখানকার বড় লোকরা তাদের কাছ থেকে খুবই অল্প দামে এই জমিগুলো কিনে নিয়েছে। আর এই টাকা উসুল করার জন্যই আমাদের নাম্বার 2 সে তাদের কাছ থেকে চুরি করে এনে তাদের মাঝখানে বিলিয়ে দিত। তাছাড়াও নাম্বার 2 ছোটবেলা থেকে মার্শাল আর্টস ট্রেনিং করত, এমনকি সে নিজের লোকদেরকেও মার্শাল আর্টস ট্রেনিং করার জন্য বলতো। তার মতামত অনুযায়ী নিজের শরীরই হলো সবচেয়ে বড় হাতিয়ার, এর থেকে বড় হাতিয়ার হতেই পারে না। এজন্য সে সকলকে মার্শাল আর্টস ট্রেনিং দিয়েছে, এমনকি সেখানকার ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সকলকে সে ট্রেনিং দিয়েছে। সকলের একটাই উদ্দেশ্য, সেটা হলো স্বাধীনতা পাওয়া। কিন্তু এই কথা যখন প্রেসিডেন্টের কানে যায়, সে এটা নিয়ে যখন আলোচনা করছিল, তখন কিছু লোক বলছিল তাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হোক, কারণ সেই আইল্যান্ড তো তাদের, তাহলে আমরা তো তাদের উপর জুলুম করতে পারি না। কিন্তু সেখানকার জর্জ বা প্রেসিডেন্ট যাই বলেন, সে বলে, আমরা তাদেরকে বোম দিয়ে উড়িয়ে দিব, তারা কি আমাদের সামনে টিকতে পারবে? তারা 1 সেকেন্ডও আমাদের সামনে খাড়াতে পারবে না, তাদেরকে আমরা সবাই মেরেই ফেলবো। এবং তখনই তার পিছনে যে তার স্পেশাল বডিগার্ড ছিল, মানে যাকে সে ভাড়া করে এনেছে তাকে বাঁচানোর জন্য, সে তাকে হুমকি দেয়। সে তাকে বলে, আমরা সেই আইল্যান্ডেরই লোক এবং চারপাশে আমাদের লোকে ভরে গিয়েছে, সো তুমি যদি এখানে কোনো উল্টাপাল্টা ডিসিশন নাও, এখনই তোমার মাথা উড়িয়ে দেব। তারপর সে বডিগার্ডটি তাকে জানায় যে আমাদের প্রেসিডেন্ট তোমার সঙ্গে এখানে কথা বলতে চায়। আর তার প্রেসিডেন্ট বলতে এখানে নাম্বার 2কে বোঝানো হয়েছে। তারপর লাইভ টেলিকাস্টে নাম্বার 2-র সঙ্গে সে জর্জের কথা হয়, যেখানে নাম্বার 2-র কথা অনুযায়ী সে জর্জ এবং নাম্বার 2 একটি এগ্রিমেন্টে সাইন করে, এবং যার মাধ্যমে আমাদের নাম্বার 2 একটি আইল্যান্ডের প্রেসিডেন্ট হয়ে যায়। আর এভাবেই মাত্র 31 বছর বয়সে জুন গাবারো সেই আইল্যান্ডের প্রেসিডেন্ট লাভ করে। আর প্রেসিডেন্ট হওয়ার পর তার জীবন সম্পূর্ণ বোরিং হয়ে যায়। আর সে যখন বিস্কুট অলিভার সম্পর্কে জানতে পারে, তখনই তাকে হারানোর জন্য পিজনে চলে আসে, মানে তার জীবনের একটি মজা সেটা নেওয়ার জন্যই সে পিজনে চলে এসেছে। আর এর পরবর্তী এপিসোড আপলোড হয়ে থাকলে অবশ্যই আপনার স্ক্রিনের উপর শো করছে, আপনার পরবর্তী ভিডিওতে চলে যান।